এই সময় কি হয় বলতো, প্রথম বিশ্বযুদ্ধ যখন হয় সেই সময় কি হয়, সমস্ত দেশের মধ্যে এর প্রভাব পড়তে থাকে। সমস্ত দেশগুলির মধ্যে দুর্ভিক্ষ একটা, মানে এমন একটা পরিস্থিতি হয় যে দেশের মধ্যে হয়েছিল এই বিশ্বযুদ্ধগুলো, তারা ছাড়াও অন্যান্য যে দেশগুলো তারাও জড়িয়ে পড়েছিল। ফলত একটা যে শোচনীয় অবস্থা বা যে ক্ষয়ক্ষতি বা যে মর্মান্তিক বিষয়, সেই বিষয়ের মানে যাতে না হয় পুনরায়, কারণ এত বড় ক্ষয়ক্ষতি সহ্য করা মানব সমাজের পক্ষে সম্ভব ছিল না। তার জন্য তৈরি হয়েছিল কি, জাতিসংঘ। কিন্তু জাতিসংঘ ব্যর্থ হয় এবং সেই ব্যর্থতা রূপে কি প্রকাশ পায়, সেই ব্যর্থতা রূপে প্রকাশ পায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাই না? এটা হয়েছিল তো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল জাতিসংঘ ব্যর্থ হওয়ার পেছনে। অর্থাৎ জাতিসংঘ যদি ঠিকভাবে কাজ করতে পারতো, হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতো না। নিশ্চয়ই জাতিসংঘ ব্যর্থ হয়েছিল, তার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ তৈরি হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল বল? 1939। তা খুব সুন্দর, ভালোভাবেই পড়েছো পলিটিক্যাল সায়েন্স। 1939 থেকে 1945। বাহ! খুব সুন্দর। তাহলে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি অনেকটা কম ছিল নাকি প্রথম বিশ্বযুদ্ধকে পার করে গিয়েছিল? একদম, একদম। এর ভয়াবহতা প্রথম বিশ্বযুদ্ধকেও পার করে গেছিল। তোরা ওই পড়েছিলি না তিমির হননের গান? তিমির হননের গানের যে একটা দুর্ভিক্ষের পরিস্থিতি ভারতের মধ্যে তার প্রভাব পড়েছিল, এই প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্যই হয়েছিল। এটা জানিস তো? তাহলে এই এই যে প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে, এর প্রভাব আমাদের ভারতবর্ষের মধ্যেও পড়েছিল। এমনকি সেই সময় তৃতীয় বিশ্বর যে দেশগুলো ছিল, তৃতীয় বিশ্বর দেশ বলতে কোন দেশগুলো? তৃতীয় বিশ্বযুদ্ধ দেশ বলতে না, তৃতীয় বিশ্বযুদ্ধ বলতে এক কথাই বলবো, সেই সময় যারা সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশ, সেই সময় সদ্য স্বাধীন হয়েছিল যে দেশগুলো, তাহলে সেই দেশগুলো কি হয়েছিল, তারাও এই যুদ্ধের মধ্যে মানে মানে প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক জড়িয়ে পড়েছিল। এবং দেখা যায় তার মানে প্রভাব যে, তার প্রভাব থেকে মানে মানব সমাজের একটা বড় শিক্ষা হয়ে গেছিল যে শান্তির পরিবেশ ছাড়া বা নিজে একে অপরের সঙ্গে সহযোগিতা ছাড়া কিন্তু জীবনের সঙ্গে লড়াই করা বা দেশে মানে দেশের উন্নতি সাধন কখনোই সম্ভব নয়। মানব সমাজের যদি অগ্রগতি প্রয়োজন হয়, মানব সমাজের যদি বিবর্তন প্রয়োজন হয়, তাহলে এই ধরনের বিশাল আকারের যুদ্ধগুলো থেকে দূরে থাকতে হবে। এবং সেই যুদ্ধ এড়িয়ে কি প্রয়োজন হবে? যুদ্ধ এড়িয়ে প্রয়োজন হবে সহযোগিতা। প্রয়োজন হবে একে অপরের পারস্পরিক যে সাহায্য, সেই সাহায্য, সাংস্কৃতিক আদান প্রদান, আর্থিক আদান প্রদান, আর্থিক ভারসাম্যতা, এই সবের প্রয়োজন হবে। এবং এই প্রয়োজনগুলো অনুভব করে কি তৈরি হলো? তৈরি হলো বিভিন্ন সংস্থা বা একে অপরের সঙ্গে নিজেদের পারস্পরিক সুসম্পর্ক গড়ে তোলার তাগিদ। যার পরিপ্রেক্ষিতে তৈরি হয় বিভিন্ন সংস্থা। কি তৈরি হয়? বিভিন্ন সংস্থা, যার পরিপ্রেক্ষিতে তৈরি হয় বিভিন্ন সংস্থা। কি ধরনের সংস্থা? এই ধরনের সংস্থা যেখানে বিভিন্ন ধরনের সংস্থা বলতে যেমন আমরা কয়েকটা উল্লেখযোগ্য নাম বলছি: সার্ক, আসিয়ান, এইইউ, এইইউ বলতে আফ্রিকান ইউনিয়ন, বা ইইউ, ইউরোপীয় ইউনিয়ন, এএল, আরব সাগরীয় ইউনিয়ন, আরও অনেক আছে, আরও অনেক আছে। বিভিন্ন যদি দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ এশিয়া দেখি, সেক্ষেত্রে সার্ক, আসিয়ান, বিমস্টেক এসব থাকে। আফ্রিকা মধ্যপ্রাচ্য দেখলে সেখানে এইইউ থাকে, এএল থাকে। ইউরোপ দেখতে গেলে ইইউ থাকে। বা এই ধরনের বিভিন্ন যে নিজেদের মধ্যে যে সমস্ত শক্তিশালী দেশ হোক বা সে পিছিয়ে পড়া দেশ হোক, সমস্ত দেশগুলো কি করে, একে অপরের সঙ্গে একটা পারস্পরিক সম্পর্ক বজায় রাখার জন্য তারা তৈরি করে কি, তারা তৈরি করে নিজেদের মধ্যে সংগঠন, তারা নিজেদের মধ্যে তৈরি করে সংস্থা। সেই সংস্থাগুলোর মধ্যে আমাদেরকে কিছু উল্লেখযোগ্য সংস্থা এই সিলেবাসে দিয়ে দিয়েছে। তার জন্য এই সিলেবাসটার নামকরণ কি করা হয়েছে, অর্থাৎ এই অধ্যায়টার নামকরণ কি করা হয়েছে? প্রধান প্রধান কিছু আঞ্চলিক সংস্থা সমূহ। অর্থাৎ প্রধান প্রধান আঞ্চলিক সংস্থা বলতে, যেহেতু আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে বিরাজ করি, যেহেতু আমরা আমাদের রাজনীতিটা অর্থাৎ আমাদের দেশের যে সুসম্পর্ক বজায় থাকে বা আমাদের দেশের খারাপ সম্পর্ক তৈরি হয় এই এশিয়ার ইগুলোকে নিয়ে, তার জন্য আমাদেরকে মূলত পড়তে দেওয়া হয়েছে সিলেবাসে কি কি পড়তে দেওয়া হয়েছে? আমাদেরকে সার্ক, আমাদেরকে দেওয়া হয়েছে এশিয়ান, সরি বা আসিয়ান, আর আমাদেরকে পড়তে দেওয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই তিনটে আমাদেরকে পড়তে দেওয়া হয়েছে, তাই তো? ঠিক বললাম তো? এই তিনটে আছে আমাদের সিলেবাসে। তাহলে এখান থেকে
এখান থেকে তোরা তাহলে বুঝতে পারলি যে আসলে এই অধ্যায়ের যে মূল বিষয়টা কি বোঝাতে চাইছে আমাদেরকে। যে সেই ভয়াবহতা থেকে কিভাবে সংস্থা তৈরি হলো এবং সেই সংস্থা কিভাবে কাজ করছে, তার ভূমিকা কি এবং তার পাশাপাশি সেই সংস্থাগুলো সাফল্য কতটা অর্জন করেছে, সেই সংস্থাগুলো কতটা ব্যর্থতা অর্জন করেছে। কিংবা এছাড়াও তার পাশাপাশি কি হয়েছে, এছাড়াও তার পাশাপাশি আমাদেরকে জানতে হবে সেই সংস্থাগুলো কিভাবে তার উদ্দেশ্য কি আসলে, তার লক্ষ্য কি? এমনটা তো নয় যে তার লক্ষ্য হচ্ছে এক দেশ অপর দেশের সঙ্গে যুদ্ধ তৈরি করা বা সংঘর্ষে জড়িয়ে পড়া। কিংবা তার তার যে লক্ষ্য এটাও হতে পারে যে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক দিক থেকে সহযোগিতা করা। তাহলে যাই হোক এই বিষয়গুলো জানার জন্যই এই অধ্যায়টা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং আমাদের রাষ্ট্রবিজ্ঞানে ২য় অধ্যায়ে অর্থাৎ ইউনিট 2 তে এই অধ্যায়টাকে যোগ করা হয়েছে। এবং এই অধ্যায় থেকে আমাদেরকে কি পড়তে হচ্ছে? সার্ক, আসিয়ান এবং ইইউ বা ইউরোপীয় ইউনিয়ন। এই অধ্যায় থেকে আমি কটা প্রশ্ন দিয়েছিলাম তোদেরকে সাজেশন হিসেবে? ৬টা প্রশ্ন দিয়েছিলাম। কি? দেখ, কিভাবে আমি প্রশ্নগুলো করেছি সেটাও তোদেরকে দেখে দিচ্ছি। তাহলে আমাদেরকে সার্ক দেওয়া হয়েছে পড়তে। তাহলে সেই সার্কের গঠন এবং উদ্দেশ্য কি? গঠন কিভাবে হয়েছিল? যে এই যে ভয়াবহতা পরিস্থিতির পর যখন বুঝতে পারল আমাদের এই সকল দেশগুলো যে তাদের প্রয়োজন একটা সংগঠন তৈরি করা, সেই সংগঠন ধীরে কিভাবে গড়ে উঠল? কোন দেশ নিয়ে গড়ে উঠল? কতজন সদস্য ছিল সেই সময়? কবে গড়ে উঠেছিল? তাহলে সেই এক সার্কের আমাদের কি জানা প্রয়োজন? তার গঠন জানা প্রয়োজন। এছাড়াও সেই সার্ক বা সেই সংস্থাটা কেন স্যার, বল? বলছি ইউএনএস এর মানে কি? আমি বলব। একটু দাঁড়া। আগে আমাকে যেটা পড়াচ্ছি সেটা করে নে। কারণ আমার রেকর্ডিং হচ্ছে ক্লাসটা। সময় নষ্ট করিস না কারণ এরপর আরো একটা ক্লাস আছে। যেগুলো প্রয়োজন আমি ঠিক বলে আছে দেবো স্যার। সব। এরপর কি? এরপর হচ্ছে সার্ক গঠনের পাশাপাশি সার্কের উদ্দেশ্য কি? বা এই সকল যে সংস্থাগুলো, সেই সংস্থাগুলোর উদ্দেশ্যটা আসলে কি? সেই উদ্দেশ্যর পাশাপাশি কি তাদের কোনো লক্ষ্য আছে বা তাদের কোনো নীতি আছে? তাহলে সেই সব বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তার জন্য আমি ১ম প্রশ্ন কি দিয়েছি? তার জন্য আমি ১ম প্রশ্ন দিয়েছি সার্কের গঠন ও উদ্দেশ্য। এই প্রশ্নটা তোরা আবার অনেক জায়গায় পেয়ে যাবি। শুধুমাত্র ৪ নাম্বারের প্রশ্ন দেওয়া আছে দেখবি সার্কের গঠন আলোচনা করো ৪ নাম্বারের। কিংবা আবার দিয়ে দিয়েছে সার্কের উদ্দেশ্য আলোচনা করো ৪ নাম্বারের। সেখানে গঠন দেয়নি কিংবা সেখানে গঠন দিয়েছে উদ্দেশ্য দেয়নি। কিংবা উদ্দেশ্য দিয়েছে গঠন দেয়নি। এভাবেও প্রশ্নটা হতে পারে। তো আমাদেরকে প্রশ্নটা এমনভাবে তৈরি করতে হবে যে যদি শুধু ৪ নাম্বারের সার্কের গঠন দেয় সেটাও আমরা পারবো। যদি আমাদেরকে ৪ নাম্বার শুধু উদ্দেশ্য দেয় সেটাও আমরা পারবো। আর যদি আমাদেরকে উদ্দেশ্য এবং গঠন দুটোই একসঙ্গে দেয় সেটাও আমরা পারবো। প্রশ্নটা হওয়ার কথা কিন্তু এরকমই যে শুধু সার্কের গঠন আলোচনা করো কিংবা সার্কের উদ্দেশ্য ও নীতি বা লক্ষ্য, উদ্দেশ্য ও লক্ষ্য আলোচনা করো। প্রশ্নটা কিন্তু এরকম হওয়া উচিত। তাহলে স্যার আপনি এভাবে কেন দিলেন? কারণ এইভাবে দিলাম যাতে তোদের গঠন সম্পর্কেও ধারণা থাকে এবং তোদের উদ্দেশ্য সম্পর্কেও ধারণা থাকে। তার জন্য প্রশ্নটা আমি একসাথে সাজিয়ে দিয়েছি যে সার্কের গঠন ও উদ্দেশ্য। ১ম প্রশ্ন। ২য় প্রশ্ন কি দিয়েছিলাম? সার্কের সাফল্য বা ব্যর্থতার কারণ। সার্কের সাফল্য ও ব্যর্থতার কারণ। এক্ষেত্রেও কিন্তু প্রশ্ন একই রকম হতে পারে যে শুধু ৪ নাম্বারের প্রশ্ন দিয়ে দিল সার্কের সাফল্য আলোচনা করো কিংবা ৪ নাম্বারে শুধু প্রশ্ন দিয়ে দিল সার্কের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো। হতেই পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু আমি প্রশ্ন দিয়েছি স্যার তাহলে আপনি প্রশ্ন দিয়েছেন সাফল্য এবং ব্যর্থতা একসঙ্গে কেন? একই বিষয়। আমি যাতে তোরা একসঙ্গে মাইন্ড সেটআপ করে পড়াশোনা করতে পারিস তার জন্য। এবং আমি ক্লাসগুলো তো করি এই জন্যই। অনলাইন ক্লাস আমি কিসের জন্য করছি? যাতে তোদের ডাউট ক্লিয়ার করতে পারো। শুধু এমনটা নয় গ্রুপে থাকবো, স্যারের নোটস দেবে, স্যার সাজেশন দেবে, নেবো, চলে যাবো। এবং গিয়ে আবার স্যারের দুর্নাম করব। এমনটা নয়। ক্লাসগুলো এই জন্য প্রয়োজন। যে যেই জিনিসটা দিয়েছি সেই জিনিসটা সম্পর্কে বুঝিয়ে দেওয়া যায় যাতে কিভাবে প্রশ্নগুলোকে রেডি করতে হবে, কিভাবে অ্যান্সারগুলোকে সাজাতে হবে, কতটা প্রয়োজন অ্যান্সার লেখা, কিভাবে লেখা প্রয়োজন এই বিষয়গুলো আমাদেরকে জানতে হয়। আচ্ছা, এটা একটা হলো। তাহলে সার্কের সাফল্য, সার্কের ব্যর্থতা আলাদাও প্রশ্ন হতে পারে, আবার একসঙ্গেও প্রশ্ন হতে পারে। কিন্তু আলাদা হওয়ার চান্সটাই বেশি। এইখানে আরেকটা প্রশ্ন হতে পারে যে সার্কের সাফল্যটাকে যদি ঘুরিয়ে প্রশ্ন হতে পারে, সার্ক কি আদৌ সাফল্য? বা সার্ক কি আদৌ সফলতা অর্জন করেছে? মূল্যায়ন করো বা তোমার আ মতের পরিপ্রেক্ষিতে আলোচনা করো। অর্থাৎ সার্ক কি আদৌ ভবিষ্যতে সে কোনো তার ভবিষ্যৎ, সার্কের যে ভবিষ্যৎ সেটা কেমন সেই বিষয়টা নিয়েও এটা প্রশ্ন ঘুরিয়ে হতে পারে। এগুলো সব কিসের আনসার পরিপ্রেক্ষিতে লিখতে হবে? তোদেরকে সাফল্যের পরিপ্রেক্ষিতে লিখতে হবে। অর্থাৎ যদি সাফল্যটা ভালো করে পড়ে নিস তাহলে কিন্তু এই ৩ টে আনসার পরপর পারবি।
মানে সাফল্যও পারবি, তার পাশাপাশি ব্যর্থতাও পারবি কারণ উল্টো রূপ হবে, এবং তার পাশাপাশি সার্ক সফলতা কিনা সেই বিষয়টাও তোরা সুন্দর করে গুছিয়ে লিখতে পারবি। হলো। এরপর সার্ক নিয়ে আর কিছু প্রশ্ন আছে? না, সার্ক নিয়ে আর কিছু প্রশ্ন নেই। তোরা কেউ যদি এক্সট্রা প্রশ্ন করতে চাস, আছে আর প্রশ্ন আছে কোথায়? না আর প্রশ্ন নেই তো? হ্যাঁ বল। যাদের ভালো দেখাচ্ছে না, রেকর্ডিং হচ্ছে, তোরা একবার পরবর্তী সময় যখন রেকর্ডিংটা আমি দেবো সেখান থেকে গিয়ে স্ক্রিনশট করে নিবি যদি প্রয়োজন হয়। হ্যাঁ, এখন শুনে নে। এখন শোনার জন্য এসছু, ডাউট ক্লিয়ার করার জন্য এসছু, কনসেপ্ট বোঝার জন্য এসছু। এটা মনের মধ্যে মাইন্ডসেট করে রাখ। আচ্ছা, আচ্ছা, এছাড়াও যদি তোরা কেউ মানে একটু কেউ যদি অ্যাডভান্স লেভেলে পড়তে চাস, কারো মনের মধ্যে অনেকে থাকে না যে স্যার এটা দিল সেটা এটার মধ্যে আসবে তো? এটাই মানে পরীক্ষায় পাবো তো? এই ধরনের অনেক আমরা থাকি, অনেকেই থাকি যে আমাদের মনের মধ্যে দ্বিধা থাকে। অনেক সময় স্যারদের উপর ভরসা উঠে যায় বা স্যারদেরকে সেভাবে ভরসা করতে পারি না। একটু মনে হয় যদি আরেকটা হয়তো প্রশ্ন করতে হবে, কোন প্রশ্নটা করব? তার জন্য সেরকম যদি কেউ এক্সট্রা প্রশ্ন করতে চাস, তো আলাদা করে প্রশ্ন করতে পারিস। স্যারকের নীতিগুলো করতে পারিস বা লক্ষ্যগুলো করতে পারিস। এবং তার পাশাপাশি আরেকটা কিছু প্রশ্ন আছে যেগুলো আমি তোদেরকে পরবর্তী সময় যদি কেউ এক্সট্রা প্রশ্ন প্রয়োজন হয় আমাকে এসএমএস করবি, আমি পাঠিয়ে দেবো। বল, কিছু বলবি? প্রশ্ন আছে, সার্কের উদ্দেশ্য কি ছিল? ভাই স্যারকের উদ্দেশ্য যদি তোকে এখন বলবো তাহলে বল, আমি ক্লাস বন্ধ করে এখনই বলে দিচ্ছি। আমি তো পড়াচ্ছি, পরের পর একটা একটা করে তো যাচ্ছি, আমাকে সময় তো দে। না তুই ভাবি স্যারকে উদ্দেশ্য জানবি ক্লাস থেকে বেরিয়ে যাবি, এমনটা কি? এমনটা তো নয়। করছি, আমাকে সময় তো দে, আমি তো একটা ধারাবাহিকভাবে নিয়ে যাচ্ছি। এইগুলো তো বিরক্ত লাগে। তোরা একটু শুনবি নি, মন দিয়ে একটু ধৈর্য রাখ না ভাই, আমি তো নিয়ে যাচ্ছি একটা জিনিসটাকে। তাহলে এক্সট্রা প্রশ্ন যদি কেউ করতে চাস আমাকে জানাবি, করে দেবো। আচ্ছা, এরপর কি ছিল? ইউরোপীয় ইউনিয়নের গঠন উদ্দেশ্য, এটা আমি আলোচনা করব পরবর্তী সময়। আসিয়ানের গঠন উদ্দেশ্য, এছাড়া ইউরোপীয় ইউনিয়নের কার্যাবলী। এখানে কিন্তু সবথেকে বেশি গুরুত্ব থাকবে ইউরোপীয় ইউনিয়নের গঠন আর উদ্দেশ্য নিয়ে। কার্যাবলী এতটাও গুরুত্ব নয়, কিন্তু যদি এটাকে ৩টে স্টারে মনে করিস তাহলে ধরে নে এটা ২টো স্টারের প্রশ্ন। মানে এইভাবে গুরুত্বটাকে নিজের মধ্যে আলোচনা করে সেইভাবে রেডি করবি। মানে আগে সবার প্রথম প্রায়োরিটি দিবি ইউরোপীয় ইউনিয়নের গঠন উদ্দেশ্য, তারপরে প্রায়োরিটি দিবি ক্ষমতা কার্যাবলী। এর পাশাপাশি এই প্রশ্নটা আজকে কিছুক্ষণ আগে ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে কেউ একজন বলেছিলেন স্যার ৫-এর দাগের অ্যান্সারটা দিবেন। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য আসিয়ানের ভূমিকা আলোচনা করো। দেখ এইখানে কিন্তু আমি একটু মানে গোলমাল করে রেখেছি, তোদের বুঝতে অসুবিধে হবে। সেটা কি করেছি? প্রথমে দিয়েছি আঞ্চলিক নিরাপত্তা বা স্থিতিশীলতার জন্য আসিয়ানের ভূমিকা আলোচনা করো। তারপরে আবার অথবা দিয়ে লিখেছি তাৎপর্য মূল্যায়ন করো। আবার অথবা দিয়ে লিখেছি সাফল্য আলোচনা করো। এর মানেটা কি? কেউ কি বুঝতে পেরেছো এর মানেটা কি? এর মানেটা একটাই, খুব সাধারণ, যে এই প্রশ্নটার অ্যান্সার, এই তিনটে প্রশ্নের অ্যান্সার একই। অর্থাৎ আঞ্চলিক নিরাপত্তা স্থিতিশীলতার জন্য আসিয়ানের যে ভূমিকা এটা আলোচনা করো কিংবা তাৎপর্য মূল্যায়ন করো, দুটো জিনিসই একই ধাঁচের অ্যান্সার হবে, একই ধরনের লেখা হবে। একটু ভাষাগুলো কিছু পাল্টে দিতে হবে, নাহলে লেখাটা পুরোটাই একই হবে। কিংবা সাফল্য আলোচনা করো, সাফল্যতার যে বিষয়গুলো সেটাও কিন্তু এই একই ধরনের অ্যান্সারের মধ্যেই অন্তর্ভুক্ত। ফলত এই একটা প্রশ্ন করলে তোরা এই ৩ ধরনের প্রশ্নের অ্যান্সার দিতে পারবি। তার জন্য আমি কি করেছি, একসঙ্গে প্রশ্ন আগে দিয়েছি। যখন আলোচনা করব তখন আমি বুঝিয়ে দেব যে কিভাবে একটা প্রশ্নকে কয়েকটা ওয়ার্ড শুধু চেঞ্জ করে পুরো বিষয়টাকে কিভাবে নিজেরা সুন্দর করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে লিখতে পারবি। এর স্যার পাশাপাশি এখান থেকে কত মার্কের প্রশ্ন আসবে? আমি তো বলেই দিলাম ভাই, এই অধ্যায় থেকে একটা ২ নম্বরের থাকবে আর একটা ৪ নম্বরের থাকবে। এই প্রশ্নগুলো দিয়েছি আমরা ৪ নম্বরের। এই প্রশ্নগুলোকে যখন আমরা সলভ করব, যখন আমরা বুঝে বুঝে পড়ব, কনসেপ্ট ক্লিয়ার করব, তখন আমাদের কাছ থেকে ২ নম্বরের ধারণা চলে আসবে যে কি ধরনের ২ নম্বরের প্রশ্ন হতে পারে। যখন পুরো অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে বা পুরো পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসগুলো কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা ২ নম্বরের প্রশ্ন আনসার করব। পুরো রিভিশন টাইপের, মানে অধ্যায় ধরে ধরে ২ নম্বরের যত ধরনের প্রশ্ন হয় প্র্যাকটিস করে নেব। তাহলে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো সব ৪ নাম্বারের। আচ্ছা, এটা বুঝতে পারলি? এখান পর্যন্ত কোনো সমস্যা নেই? কারো প্রশ্ন আছে কোনো জিজ্ঞেস করার? না স্যার, ঠিক আছে। এটা ক্লিয়ার হলো তো? এবার আমরা যাই হ্যাঁ স্যার। সার্কের গঠন আর উদ্দেশ্য নিয়ে। সবার প্রথম আমরা একটু সার্কের গঠন জেনে নেব। আমরা কি জানবো? সার্কের গঠন। আচ্ছা, তাহলে সার্কের পুরো নাম কি বলতো? সার্কের পুরো নাম কি? বাহ!
কে বললি? অনেকেই বললি। সাউথ, না না ভুল বললি, সাউথ অ্যাসোসিয়েশন নয়, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন। সবাই মিলে বল, সবাই একজন একজন সবাই বল। সবাই যে সবাই কোনো একজনকে বলতে বলেন, বুঝতে পারা যাচ্ছে না। বল। যে কোনো একজনকে বলতে বলেন স্যার, বুঝতে পারা যাচ্ছে না। সবাই বলুক না, বোঝার জন্য নয়, এটা বোঝার জন্য নয়, এটা সকলে নিজেরা যখন যত রিকল করবি, যত বলবি, তত নিজের মধ্যে কনফিডেন্স আসবে, মনে থাকবে আরো। আচ্ছা আসিয়ানের বল তো, আসিয়ান, আসিয়ানটা বল তো, সার্কটা তো সুন্দর বললি, আসিয়ানটা বল। আচ্ছা একটা, আচ্ছা আচ্ছা পার্ট পার্ট করে বল, প্রথমে কি বললি? অ্যাসোসিয়েশন সাউথ ইস্ট এশিয়ান। ও ঠিকই বলেছে রে, কি ভুল আছে? এশিয়ান নেশনস নয়, নেশনই হবে না, নেশন হবে, ঠিক করে বল, আবার বল। অবভিয়াসলি নেশনস হবে, সকলকে কনফিউজ করার জন্য আমি বারবার বলছি এই কথাটা। এখানে নেশনস কেন হবে? কারণ এটা তো কোনো একটা নিয়ে নয়, একটা নেশনকে নিয়ে নয়, এখানে অনেকগুলো নেশনের একত্র সমাবেশ ওটা, তার জন্য এখানে কি হবে? নেশনস হবে। আচ্ছা আরেকটা কি বাকি থাকলো আমাদের সিলেবাসে? ইইউ, ইইউ কি হবে? বাহ, আচ্ছা এই অধ্যায়টি তোদের পড়া হয়ে গেছে আগে? এত সুন্দর করে কিভাবে বলছো তোরা? ইউরোপীয় ইউনিয়ন তো ছিল না। ঠিক আছে, যাই হোক, যাই হোক, ঠিক আছে, বেশ 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 বেশ, ঠিক আছে, তাহলে তোদের সকলের এই জিনিসটা সুন্দর ধারণা আছে। তাহলে আমরা সবার প্রথম একটু জেনে নেব সার্কের কি, সার্কের গঠনগুলো জেনে নেব। তাহলে চ, সার্কের গঠন, সার্ক কিভাবে গঠিত হয়েছিল, কতগুলো দেশ নিয়ে গঠিত হয়েছিল। দেখ আমরা এইভাবে লিখব যে সার্কের পুরো নাম কি, সার্কের পুরো নাম আমি একটু বাংলায় লিখে দিয়েছি, অনেকে আছিস তোরা মনে থাকে না, একটু ভুলে যাস হয়তো, তো সেই কারণে আমি প্রথমে বাংলাতেই লিখে দিয়েছি এটা। তো কেউ তো যাদের স্পেলিং ভালো মনে থাকে, যারা স্পেলিং লিখতে পারিস, তো তারা ইংলিশে ওটা লিখতে পারিস, তাতে খুব ভালো হয়, বেটার হয়, ভুল হওয়ার চান্স কম থাকে। আর যারা মনে থাকে না ইংলিশটা বা ইংরেজিটা মনে থাকে না, লিখতে সমস্যা হয়, তারা বাংলাতে এইভাবেই লিখবি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ঠিক আছে, এটা সাউথ এশিয়ার আসলে কি, এটা আসলে একটি দক্ষিণ এশিয়ান আঞ্চলিক সহযোগিতামূলক সংস্থা। কি মূলক সংস্থা? সহযোগিতামূলক সংস্থা, আঞ্চলিক সহযোগিতামূলক সংস্থা। যার মাধ্যমে কি হয়? যার মাধ্যমে অঞ্চলগুলো, কোন অঞ্চল? আমাদের পার্শ্ববর্তী গ্রামের গ্রাম পঞ্চায়েতের অঞ্চল? একদমই নয়, এটা একটা আন্তর্জাতিক স্তরের অঞ্চল, অর্থাৎ এক একটা দেশকে বোঝাচ্ছে। এক একটা অঞ্চল বলতে এক একটা পার্টিকুলার একটা এরিয়াকে বোঝাচ্ছে, একটা বিশেষ কয়েকটা দেশকে নিয়ে একত্রে অঞ্চলের কথা বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে সেই সমস্ত সংস্থাগুলো, যেটা কি হয়েছিল, আমাদের এই সার্কটা দক্ষিণ এশিয়ার 7টি দেশের সমন্বয়ে গড়ে উঠেছিল। 7টি দেশ কি কি? 7টি দেশ হচ্ছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা। আমি ছোট্ট করে একটু ম্যাপটা বল। আমি বলছি, শুনে নে, একটু শুনে নে। আচ্ছা ম্যাপটা জায়গা, আচ্ছা ম্যাপটা আঁকতে জায়গা শর্ট হচ্ছে, আমি তো একটু ছোট্ট করে এঁকে দিলাম, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে আমি বলছি ভাই, বলছি, দাঁড়া, ওয়েট কর, ওয়েট কর, বললাম না একটু ওয়েট কর, ওয়েট কর, ভালো প্রশ্ন বলেছো, একটু ওয়েট কর। তার আগে আমি একটু ম্যাপটা, এখানে জায়গা শর্ট আছে বলে ছোট্ট করে আঁকলাম, পরে যাচ্ছি ম্যাপটার দিকে। আচ্ছা যে কে বললি যে আরেকটা 8টা হবে, একদম ঠিক বলেছো। সার্কের প্রথম সম্মেলন যখন ঢাকায় হয়, তখন কিন্তু এই 7টা দেশই ছিল। এর পরবর্তী সময় অর্থাৎ 2007-এ কি হয়েছে, আফগানিস্তান সার্কের সঙ্গে যোগদান করেছে। অর্থাৎ আফগানিস্তান কিন্তু আগে আমাদের সঙ্গে যুক্ত ছিল না,
আমাদের সার্কের মধ্যে যোগদান করেনি। পরবর্তী সময় ২০০৭ গিয়ে আফগানিস্তান এসে যোগদান করে এবং বর্তমানে আমাদের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৮টি। এবার ক্লিয়ার হয়েছে যে জিজ্ঞেস করেছিলি? আচ্ছা বেশ। তাহলে দেশগুলোর নাম মনে রাখবি। বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা। আর পরবর্তী সময় আফগানিস্তান। আচ্ছা এইখানে দেখ ২০০৭টা যেটা আমি এই তোদের পিপিটিটা বানানোর সময় কয়েকটা বই দেখেছিলাম যে কিভাবে কোন বইয়ে কিভাবে দেওয়া হয়েছে। তো কিছু, কিছু বইয়ে আমি বেশ ভুল দেখতে পেয়েছি এই সালটা। কিছু, কিছু বইয়ে আছে ২০০৫, কিছু বইয়ে আছে ২০০৬। এটা কিন্তু ২০০৭ হবে। ২০০৫ হবে না। ২০০৫টা সম্ভবত আছে ছায়ার বইয়ে। যারা ছায়া বই ফলো করি, যাদের কাছে ছায়া আছে, তো এই জিনিসটা একটু সংশোধন করে নিবি বইয়ে। ওটা ২০০৫ আছে সম্ভবত তোদের। কারো কাছে ছায়া আছে? আমার কাছে ছিল, কিন্তু স্যার ছায়ার বইটা তো অধিকাংশ তখন আপডেটেড নয়। আপডেটেড নয়। হ্যাঁ, একদমই তো। সেটা তো আগের বই নিয়েই লিখে বেড়াচ্ছেন। অনেক বই আছে এরকম আপডেটেড নয়, একই লেখা ঘুরে ফিরে দিচ্ছে, যার জন্য অনেক বড়, বড় লেখা। ঠিক আছে, এগুলো নিয়ে পরে আলোচনা করছি। একটু পড়াটা এগিয়ে যাই। তাহলে এই বিষয়টা প্রথম বুঝতে পারলি সার্কের গঠনটা। আচ্ছা কিভাবে, আচ্ছা সার্কের তাহলে মূল এখানে কি বলা হচ্ছে দেখ, তাদের সমন্বয়ে কি হচ্ছে? পারস্পরিক সহযোগিতার কথা বলা হচ্ছে। কিসের কথা? পারস্পরিক সহযোগিতা। তাহলে একটা কথা বলতো, এর মধ্যে তো কি আছে? এর মধ্যে বাংলাদেশ আছে, এর মধ্যে ভারতও আছে, এর মধ্যে পাকিস্তান আছে। এরা ৩ টে দেশ কি নিজেদের পারস্পরিক সহযোগিতার মধ্যে আছে? এ- এই মুহূর্তে নেই হয়তো, এই মুহূর্তে একটু পরিস্থিতি খারাপ আছে বা নিজেদের মধ্যে যে আন্তর্জাতিক সম্পর্ক সেই সম্পর্ক হয়তো অবনতি হয়েছে, কিংবা পররাষ্ট্রনীতির দিক থেকে কিছু নীতি পরিবর্তন হয়েছে, কিন্তু সেই অর্থে কিন্তু নয়। বিষয়টা হচ্ছে এদের যে পারস্পরিক সম্পর্কটা যেটা এই খাতা মানে বিভিন্ন চুক্তির যে সম্পর্ক, সেগুলো কিন্তু এখনো ক্ষুণ্ণ হয়নি। এখনো বহু চুক্তি আছে যেগুলো পরস্পরের মধ্যে সহযোগিতার অঙ্গীকার রয়েছে, একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে। বুঝতে পারলি? হয়তো ওপর থেকে আমরা দেখছি আন্তর্জাতিক সম্পর্ক একটু ধীরে ধীরে খারাপ হচ্ছে, কিন্তু এদের মধ্যে যে পারস্পরিক যে সহযোগিতার দিকে হোক বা বিভিন্ন যে চুক্তিগুলো হয়েছে, সেই চুক্তিগুলো কিন্তু এখনো আছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম সার্কের গঠন। এভাবে আমরা সার্কের গঠনটা লিখতে পারি। তোরা চাইলে এটাও লিখতে পারিস, কিংবা তোদের বইয়ে যেটা আছে বা তোদের টিউশন টিচার যদি কি লিখিয়েছে বা স্কুল টিচার যদি লিখিয়েছেন, সেটা যদি তোর মনে হয় লিখবি, তো সেটাও লিখতে পারিস, কোনো সমস্যা নেই। আর এটাতে দেখবি একটু সহজ সরল করে আমি লিখে দিয়েছি যাতে তোদের মনে থাকে। তো তোদের যদি অন্য কোনো সহজ সরল মনে হয় সেটাও করতে পারিস। কিলে আরেকবার পড়ে দিচ্ছি দেখ, যদি বুঝতে অসুবিধা হচ্ছে। যে সার্কের পুরো নাম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটি দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সহযোগিতামূলক সংস্থা। দক্ষিণ এশিয়ার ৭টি দেশের সমন্বয়ে তাদের নিজেদের পারস্পরিক সাহায্য বা সহযোগিতার মাধ্যমে অগ্রগতির যে বা অগ্রগতি অর্জনের লক্ষ্যে এই সার্ক গঠিত হয়েছিল। এবং ১৯৮৫ খ্রিস্টাব্দের ৮ই ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় দক্ষিণ এশিয়ার ৭টি দেশকে নিয়ে সার্ক গঠিত হয়েছিল। ৭টি দেশ কি কি? ভারত, পাকিস্তান, বাংলাদেশ। এটা মনে রাখবি, বারবার করে মুখস্থ করার চেষ্টা করবি, নাহলে ভুলে যাবি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ আর শ্রীলঙ্কা। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল কোথায়? ঢাকায়। এবং প্রসঙ্গত বলা যায় যে ২০০৭ সালে আফগানিস্তান সার্কের সঙ্গে যোগদান করে। এবং বর্তমানে সদস্য সংখ্যা কয়টি? ৮টি। সবাই সবাই বল কটি? ওকে, ওকে, বেশ ঠিক আছে। তাহলে এখানে কোনো সমস্যা নেই। এই যে ৮টি সদস্য রাষ্ট্র, এই যে ৮টি সদস্য রাষ্ট্র বা ৮টা দেশ নিয়ে সার্ক গঠিত হয়েছিল, এই সার্কের কিন্তু সংবিধানের মানে আমাদের যেরকম প্রতিটা দেশের সংবিধান থাকে, সার্কেরও কিন্তু সংবিধান রয়েছে। সার্কের কি রয়েছে? সংবিধান রয়েছে, পার্সোনাল সংবিধান, যেটা বিভিন্ন দেশের মতনই, কিন্তু তাকে বলা হয় কি? তাকে বলা হয় সনদ। কি বলা হয়? সনদ। সার্কের এই সনদে প্রথম যে ধারা, সেই ধারাতে কি বলা হয়েছে? সেই ধারাতে বলা হয়েছে সার্কের উদ্দেশ্য সম্পর্কে। কটি উদ্দেশ্যের কথা বলা হয়েছিল? ৮টি উদ্দেশ্যের কথা বলা হয়েছিল। এবং এই উদ্দেশ্যগুলো কিসের উদ্দেশ্যে থাকবে বা কোন লক্ষ্যে থাকবে? এগুলো অগ্রগতির লক্ষ্যে থাকবে। কোন বিষয়ের অগ্রগতি? এইটা অগ্রগতি থাকবে অর্থনৈতিক অগ্রগতি,
এর অগ্রগতি থাকবে রাজনৈতিক অগ্রগতি, সামাজিক এবং সাংস্কৃতিক অগ্রগতির উদ্দেশ্যে বা লক্ষ্যে এই সার্ক গঠিত হয়েছে এবং তারা প্রত্যেকটা দেশ মানে প্রত্যেকটা দেশ বলতে ৮ টি দেশ এরা কি করবে? এরা নিজেদের মধ্যে অঙ্গীকার করবে যে এরা নিজেদের লক্ষ্য এবং উদ্দেশ্যকে সঠিকভাবে পালন করবে। এবং সেই জন্য আ এদের যে সনদ, সেই সনদের ১ম ধারাতেই ৮ টি উদ্দেশ্যের কথা উল্লেখ করেছিল। কি, কি সেই ৮ টি উদ্দেশ্য? ১ নম্বর দেখ, দক্ষিণ এশিয়ার জনগণের কল্যাণ সাধন এবং তাদের জীবনযাত্রা বা জীবনের যে মান, সেই মান জীবনযাপনের মান উন্নয়ন করা। বোঝা যাচ্ছে না? ঠিক আছে? শুনে নে, পরে এগুলো স্ক্রিনশট করে নিবি। তাহলে ১ম পয়েন্ট কি বলে ১ম উদ্দেশ্য কি? না ১ম উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ এশিয়ার যে জনগণ মানে দক্ষিণ এশিয়া বলতে সেই সকল দেশগুলো যারা একসঙ্গে সার্ক গঠন করেছে। সেই দেশগুলোর মধ্যে একে অপরের সাথে তাদের যে দেশের জনগণ বা সেই জনগণের যে কল্যাণ, সেই কল্যাণ সাধন করবে একে অপরে এবং তাদের যে জীবনযাত্রার মান উন্নয়ন করা। একে অপরের সঙ্গে সহযোগিতার মাধ্যমে মানব কল্যাণে বা মানবের মানে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা। ২ নম্বর পয়েন্ট কি আছে? ২ নম্বর পয়েন্ট আছে বা ২ নম্বর উদ্দেশ্য আছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামাজিক অগ্রগতি বা অর্থনৈতিক উন্নয়ন কিংবা সাংস্কৃতিক বিকাশ সাধন করা। কি, কি করা? অর্থনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ সাধন এবং সামাজিক অগ্রগতি অর্থাৎ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে অর্থাৎ সেই সময় এই যে বিশ্বযুদ্ধগুলো হওয়ার ফলে অর্থনৈতিক দিক থেকে সব থেকে পিছিয়ে ছিল এই এশিয়ার দেশগুলো। কেন? কেন এশিয়ার দেশগুলো পিছিয়ে ছিল? কারণ এশিয়ার দেশগুলো সেই সময় উপনিবেশবাদের মধ্যে ছিল, বন্দী ছিল। অন্য দেশ এসে এরাকে শাসন করত, শোষণ করত। যার জন্য এরা ৩য় বিশ্বের অন্তর্গত হয়ে গেছিল। ৩য় বিশ্বের দেশ হিসেবে চিহ্নিত হয়ে গেছিল। এই কারণে এদের অর্থনৈতিকটা অনেক দুর্বল ছিল। অর্থনৈতিক ভিত অনেক হালকা ছিল এবং সেই অর্থনীতিকে উন্নত করার জন্য এরা একে অপরের সঙ্গে মানে একটা সুসম্পর্ক বজায় রাখবে এবং নিজেদের সঙ্গে একটা ভালো বাণিজ্য বা সমস্ত দিক থেকে একে অপরের সহযোগিতা করবে, সেই অঙ্গীকার করেছিল। যার জন্য এর ২য় উদ্দেশ্য ছিল আমাদের যে সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে সামাজিক অগ্রগতি, অর্থনৈতিক উন্নয়ন এবং সাংস্কৃতিক বিকাশ। ৩ নম্বর পয়েন্ট কি? ৩ নম্বর উদ্দেশ্য হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যৌথ নির্ভরশীলতার বা নির্ভরতার মনোভাব গড়ে তোলা। মানে যৌথ নির্ভরতা বলতে কি বোঝায়? অর্থাৎ এদের দেশগুলো একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে, একে অপরের প্রতি নির্ভর থাকবে। ধর আমাদের দেশে প্রচুর ধান উৎপাদন হয়। আমরা সেই ধান কি করব? যে অন্য কোনো দেশকে আমরা করব। সেই দেশে ধর অনেক ভালো ফল উৎপাদন হয়, সেই ফল আমরা নিয়ে আসবো। এইভাবে কি করব? একে অপরের সঙ্গে ভালোভাবে সম্পর্ক তৈরির মাধ্যমে নিজেদের মধ্যে একটা আত্মনির্ভর হয়ে উঠবো। যে সে আমাকে সাহায্য করবে আমার এই সমস্যা হলে, তার সমস্যা হলে আমি তাকে সাহায্য করব। তাকে যদি কোনো দেশ আক্রমণ করে আমি তাকে সহযোগিতা করব অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে। এবং আমাকে সেই পরিস্থিতি আসলে তারা আমাকে সহযোগিতা করবে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর জন্য একটা নিজেদের মধ্যে কি হবে? নিজেদের মধ্যে একটা আত্মনির্ভর মনোভাব গড়ে উঠবে। কারো মধ্যে হিংসা থাকবে না। কিন্তু বর্তমানে কি সেটা হয়? সেই হিংসাটা ছাড়া নিজেদের মধ্যে আত্মনির্ভর মনোভাব আছে? কিরে, আছে? না। সেইটাই। তার মানে এখান থেকে আমরা একটা যদি এখন আমরা ব্যর্থতা করব বা ব্যর্থতা যখন পড়ব যে সার্কের ব্যর্থতা, এই পয়েন্টগুলো আমরা বলতেই পারি। তাই না? পিপিটিটা ভালো বোঝা ঠিক আছে, যাদের পিপিটা বোঝা যাচ্ছে না আমি তো বললাম যে পরবর্তী সময় আমি রেকর্ডিং ক্লাসটা দিয়ে দেবো, তোরা সেখান থেকে স্ক্রিনশট করে নিবি। কিংবা এই পয়েন্টগুলো দেখবি ম্যাক্সিমাম যত বই আছে তোদের কাছে সব বইয়ে প্রায় সমান আছে। একই ধরনের লেখা থাকবে এগুলো। এগুলোর পরিবর্তন নেই, এটা তো উদ্দেশ্য। এগুলো প্রায় একই কয়েকটা ১ টা ২ টো শব্দ এদিক ওদিক থাকবে, নাহলে একই রকমই লেখা থাকবে। আচ্ছা এরপর দেখবি ৪ নম্বর উদ্দেশ্য কি ছিল? যে একে অপরের সাথে আস্থা। আস্থা মানে কি? আস্থা মানে এক প্রকারের বিশ্বাস। সেই আস্থা এবং সমঝোতার পরিবেশ তৈরি করা। একে অপরের প্রতি আস্থা এবং সমঝোতার পরিবেশ তৈরি করা। আদৌ কি ভারত আর পাকিস্তান নিজেদের মধ্যে আস্থা বা সমঝোতা আছে? নেই। তার মানে এগুলো আমাদের কাছে একসময় ব্যর্থতার কারণ হিসেবে আমরা আলোচনা করতে পারি। একটু বুঝে যদি যদি আমরা একটু বুঝে পড়ি না, এই উদ্দেশ্য পড়লেই আমরা ব্যর্থতা নিজে থেকে লিখতে পারবো। আমরা একটু আ
মানে সব বিষয়গুলোকে একটু আলোচনা করে যদি যাই, যে ধরনের প্রশ্ন আসুক সার্ক থেকে সমস্ত প্রশ্নই লিখতে পারবো। তাহলে ৪ নম্বর উদ্দেশ্য কি ছিল বললাম? ৪ নম্বর উদ্দেশ্য হলো একে অপরের সঙ্গে আস্থা এবং সমঝোতার পরিবেশ তৈরি করা। নেক্সট ৫ নম্বর উদ্দেশ্য। ৫ নম্বর উদ্দেশ্য কি? সামাজিক, অর্থনৈতিক, আচ্ছা এখানে কমা দিতে হবে, কমা দেওয়া নেই। সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং কারিগরি ও বিজ্ঞান চর্চার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানো। সামাজিক দিক থেকে হোক, অর্থনৈতিক দিক থেকে হোক, সাংস্কৃতিগত দিক থেকে হোক, কিংবা কারিগরি ও বিজ্ঞানগত দিক থেকে হোক, এর যে চর্চা, অর্থাৎ বিভিন্ন শিক্ষার ব্যবস্থা বা বিভিন্ন যে মাধ্যমগুলো থাকে, সেই মাধ্যমগুলোর জন্য একে অপরের পারস্পরিক সহযোগিতা বাড়ানো, এটাও কিন্তু এর উদ্দেশ্য ছিল কার? সার্কের। সার্কের উদ্দেশ্য। সার্কের ৬ নম্বর উদ্দেশ্য কি ছিল? অন্যান্য আন্তর্জাতিক বা এই আঞ্চলিক সংস্থার সাথে সহযোগিতার বৃদ্ধি করা। অন্যান্য যে আঞ্চলিক যে সংস্থাগুলো আছে বা অন্যান্য যে আন্তর্জাতিক দেশগুলো আছে বা আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা তৈরি হয়, সেই সমস্যাগুলোর জন্য এরা কি করবে? সার্কের অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে তারা নিজেদের সহযোগিতা করবে একে অপরের সাথে এবং নিজেদের যে একটা আহ, পারস্পরিক যে নিজেদের সমঝোতার ব্যবস্থা, সেই ব্যবস্থা এরা তৈরি করবে। অর্থাৎ যাতে যুদ্ধ কোনোভাবে না হয়, যাতে কোনোভাবে ক্ষয়ক্ষতি না হয়, যাতে মানব সমাজ মানে ভালোভাবে যায়, সমাজের অগ্রগতি হয়, সেই সমস্ত দিক থেকে এরা অগ্রগতি বা এগিয়ে থাকবে এবং নিজেদের সঙ্গে একে অপরের সঙ্গে সহযোগিতার বৃদ্ধি ঘটাবে। আচ্ছা ৭ নম্বর পয়েন্ট কি আছে? ৭ নম্বর পয়েন্ট হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে সার্কভুক্ত দেশগুলির সাধারণ স্বার্থের সমন্বয় সাধন করা। আন্তর্জাতিক ক্ষেত্রে মানে সার্কভুক্ত যে দেশগুলো, সেই দেশগুলোর সাধারণ স্বার্থের সমন্বয় সাধন করা। ধর কোনো ক্ষেত্রে দেখা গেল ভারতের সঙ্গে রাশিয়ার কোনো বিষয় আসছে। সেই বিষয়ে দেখা যাচ্ছে যে রাশিয়া তখনই আমাদেরকে সেই বিষয়ে এগ্রি করবে। ধর আমাদের কোনো একটা চুক্তি হবে। সেই চুক্তি রাশিয়া তখনই আমাদের সঙ্গে করবে যদি আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, বাংলাদেশ বা শ্রীলঙ্কা এরা যদি সমর্থন করে। দেখা গেল এরা সমর্থনই করলো না। তাহলে এটা কি হলো? এটা নিজেদের সঙ্গে কি স্বার্থের জন্য সমন্বয় সাধন হলো? হলো না। তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থাৎ যেকোনো সমস্যা হোক বা নিজেদের সঙ্গে সহযোগিতা হোক বা অন্য কোনো দেশের সঙ্গে সুসম্পর্ক বা চুক্তি হোক না কেন, যা কিছু হবে এই সার্কভুক্ত যে দেশগুলো তারা সবাই কি করবে? একটা নিজেদের স্বার্থের জন্য এরা সমন্বয় সাধন করবে। এরা নিজের স্বার্থ নয়, এরা একে অপরের স্বার্থের জন্য এরা করবে। বোঝা গেল? আচ্ছা, এরপর কি? এরপর হচ্ছে ৮ নম্বর এবং লাস্ট উদ্দেশ্য সার্কের, সেটা হচ্ছে সার্কের সমধর্মী সংগঠনগুলোর মধ্যে, সমধর্মী সংগঠন মানে এই সার্কের মধ্যে যে সকল আরো অন্যান্য সংগঠন আছে, মানে এই সাউথ এশিয়ার মধ্যে যে সকল সংগঠন হবে বা পরবর্তী সময় হবে, সেই সমস্ত সংগঠনগুলোর মধ্যে সংযোগ সাধন ঘটানো। অর্থাৎ সার্কের অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে তাদের সঙ্গে যদি পরবর্তী সময় বা সাউথ এশিয়ার মধ্যে কোনো সংগঠন তৈরি হয়, তাদের মধ্যে একটা সংযোগ সাধন ঘটানো এই সার্কের মধ্যে একটা সবথেকে বড় উদ্দেশ্য। এই ৮টা উদ্দেশ্য আমাদেরকে এক করে করতে হবে এবং মানে এইটা হয়তো মুখস্থ করতে অনেকের সমস্যা হবে কারণ পয়েন্ট দেওয়া নেই। নিজে থেকেই করতে হবে এবং ৮টা পয়েন্ট থেকে একটা বাদ দিলে হয়তো সমস্যা হয়ে যেতে পারে। তো সেই জন্য ৮টা পয়েন্টই মুখস্থ করবি এবং বারবার লিখে প্র্যাকটিস করবি। যত লিখে প্র্যাকটিস করবি তত মনে থাকবে, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। ব হ্যাঁ স্যার। হুম, লিখে প্র্যাকটিস করবি, হ্যাঁ। বারবার লিখে প্র্যাকটিস করবি। আচ্ছা যদি এই প্রশ্নটাই হয় যে আমি ধরে নিলাম সার্কের গঠন আর উদ্দেশ্য, তাহলে কি করতে হবে? তাহলে সবার ১ম যেটা করবি তোরা সেটা হচ্ছে সার্কের গঠন লিখলি একটা। আমি লাস্টে লিখে দিচ্ছি দাঁড়া। স্যার ৪টা পয়েন্ট লিখলে তো যথেষ্ট। ভাই এটা সার্কের উদ্দেশ্য। ৪টা যদি এরকম প্রশ্ন দেয় যে সার্কের যেকোনো ৪টি উদ্দেশ্য লেখো, এখন সেক্ষেত্রে ৪টি উদ্দেশ্য লিখবি। যদি বলে দেয় যে স্যার সার্কের এখানে ৪ নাম্বার জন্য তো ৮টা পয়েন্ট লেখা সম্ভব হবে না। দেখ এখানে যে ৮টা পয়েন্ট আছে না, এক লাইনের পয়েন্ট। এখানে পিপিটি বলে তাও এখান থেকে সোজা হয়ে এখানে বেঁকে যাচ্ছে। যেমন খাতায় লিখবি এটা এক লাইনের লাইন। তার জন্য ৮টা লাইন লিখতে খুব বেশি মানে লাগবে না। তার জন্য আমার মনে হয় না যে আলাদা করে ৪টা প্রশ্ন দেবে যে যেকোনো ৪টি উদ্দেশ্য লেখো। তোকে এটাই প্রশ্ন দেবে সার্কের উদ্দেশ্য লেখো। আর সেক্ষেত্রে তোকে ৮টা উদ্দেশ্যই লিখতে হবে।
দেখ তুই যদি ৮টা করে যাস পরীক্ষার জন্য, তাহলে ৪টা যদি প্রশ্ন দেয় তুই নিজে থেকে করতে পারবি আরামসে। কিন্তু যদি তোকে শুধু উদ্দেশ্যই দিয়ে দেয় যে সার্কের উদ্দেশ্যগুলি আলোচনা করো, তুই সেখানে মানে যেই পরিস্থিতিতে পড় না কেন, ভুলে যা, তোর মনে আসছে না, এতগুলো করে যাসনি, কোনো কিছু শুনবে না, তোকে ৮টা পয়েন্টই লিখতে হবে, নাহলে নাম্বার কাটা যাবে। ৮টা এটা তো পয়েন্ট নয়, এটা উদ্দেশ্য। সার্কের ১ম মানে ধারাতে ৮টি উদ্দেশ্যর কথা বলা হয়েছে, সেই ৮টি উদ্দেশ্য তোকে আলোচনা করতে হবে। বুঝতে পারলি? তার জন্য ৮টাই তৈরি করে যাবি। স্যার বলছি আমার বইয়ে 7টি ৭টি উদ্দেশ্য আছে? ঠিক আছে, তুই আমার ঠিক স্যার আ রায় মার্টিনের বইয়ে 7টি আছে। ঠিক আছে, এখানে ই করে একটু মিলিয়ে নিবি কোনটা বাদ গেছে বা কোনটা দেয়নি। ঠিক আছে? দেখ এটা বিভিন্ন লেখকেরা বিভিন্নভাবে দিয়েছে। কিন্তু একটু যদি উঁচু লেভেলের বই দেখিস, সেখানে কিন্তু পরিষ্কার লেখা আছে সার্কের ১ম ধারাতেই ৮টি দেশের জন্য ৮টি ইসের কথা বলা হয়েছে, উদ্দেশ্যের কথা বলা হয়েছে। ৮টি উদ্দেশ্য লক্ষ্যের কথা বলা হয়েছে। হ্যাঁ, লক্ষ্যটা কেটে দিবি, লক্ষ্যটা দরকার নেই। উদ্দেশ্যের কথাই শুধু বলবি। ঠিক আছে? আর স্যার এখানে বলা আছে সার্কের সনদে ১ নং ধারায় এর উদ্দেশ্যসমূহ সুস্পষ্টভাবে উল্লেখিত হয়েছে। ওইটা বলেনি স্যার আবার যে 7টি ঠিক ধারা আছে। থেকে এটা তো উল্লেখ এটা নিয়ে প্রশ্ন বাড়িয়ে লাভ নেই। এটা বললাম তো প্রত্যেকটা লেখকের সে তার নিজের ধারায় লিখেছে। আমি একটু মানে উঁচু লেভেলের বই থেকে করেছি। তার জন্য আমি ৮ টি প্রশ্ন যেভাবে করা আছে। না তো আরটিপি আরে বিভিন্ন বইয়ে বিভিন্ন থাকবে। এটা নিয়ে বেকার প্রশ্ন বাড়িয়ে লাভ নেই। এটা নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। এটা ৭ টাও আছে অনেক বইয়ে, ৮ টাও থাকতে পারে। ঠিক আছে? সাধারণত তোরা একটু ভালোভাবে করতে গেলে এটাই উল্লেখ করবি যে ১ নম্বর ধারায় ৮ টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে। এবার কোনো কারণে যদি মনে হয় যে ৮টা ভুলে যাচ্ছু, মনে থাকছে না, তখন তোরা একটু চালাকি করার জন্য তোরা করতে কি পারিস যে সনদের ১ নম্বর ধারায় উদ্দেশ্যগুলির কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সেই উদ্দেশ্যগুলি হলো, এবার ১, ২, ৩, ৪, ৫, ৬ করে ৭টা পর্যন্ত করে দে, ঠিক আছে। বোঝা গেল? তোরা একটু নিজেদের মানে এটা কি বলতো, এটা স্মার্টলি কাজ। যে ভুলে গেছি কি করব, একটা পয়েন্ট কমানোর জন্য তুই কোনো কিছু উল্লেখ না করেই পার করে দিলি। তুই এখানে উল্লেখ করবি যে ৮টি ইসের কথা, উদ্দেশ্যের কথা বলা হচ্ছে, যে ৭টি লিখে আসবি। সেক্ষেত্রে কিন্তু একটা দৃষ্টিকটুর হয়, সেক্ষেত্রে নাম্বার কমে যেতে পারে। তার জন্য যেটা মনে থাকবে সেভাবেই করবি। সিচুয়েশন অনুযায়ী কাজ করবি। আচ্ছা, যেটা বলছিলাম, যদি এইভাবে প্রশ্নটা আসে যে সার্কের গঠন লেখো এবং তার উদ্দেশ্যগুলি আলোচনা করো, তখন কিভাবে জিনিসটাকে উপস্থাপন করবি? সবার প্রথম কি করবি? গঠন। তারপরে কি করবি? উদ্দেশ্যগুলো আলোচনা করবি। তারপরে কি করবি? একটা উপসংহার দিয়ে শেষ করবি। উপসংহারটা স্যার বলছি বল। কিভাবে উপসংহারটা কিভাবে দিব? ঠিক আছে, উপসংহারটা কিভাবে দিবি? উপসংহারটা এইভাবে দিবি যে পরিশেষে সার্কের উদ্দেশ্য থেকে এই কথা স্পষ্ট যে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে বা দক্ষিণ এশীয় দেশগুলির এই সংস্থাটি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে নিজেদের মধ্যে বিভিন্ন ব্যাপারে সহযোগিতার যে বাতাবরণ, সে বাতাবরণ সৃষ্টি করার উপর। অর্থনৈতিক, সামাজিক, এগুলোতে কমা হবে, আমি দিতে ভুলে গেছি। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, কারিগরি ও বিজ্ঞান, এখানে ও হবে, কারিগরি ও বিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রে পারস্পরিক সাহায্য ও সহযোগিতার মাধ্যমে নিজেদের সমৃদ্ধি ও নির্ভরশীলতার পথকে আরো সহজ করাই হলো এই সংস্থাটির প্রধান উদ্দেশ্য। শেষ। সিম্পল জিনিস। ঠিক আছে? তাহলে আমরা একটা প্রশ্ন বুঝে গেলাম। তাহলে আমাদের যে প্রশ্ন দেওয়া ছিল, প্রথম প্রশ্ন কি ছিল? প্রথম প্রশ্ন ছিল সার্কের উদ্দেশ্য এবং তার গঠন। এই প্রশ্নটা বুঝতে পারলাম? কারো কোনো মানে সমস্যা আছে বুঝতে? না স্যার। তাহলে আমরা পরের পার্টে যাই। ওকে। টাইম কি হলো রে? আচ্ছা, 9টায় শেষ করতে হবে ক্লাসটা। হ্যাঁ, দেখি যদি বাংলা ক্লাসটা করতে পারি। আচ্ছা, এর 8টা 44 হয়ে গেছে। হ্যাঁ, দেখছি। এরপরে প্রশ্নটা কি আছে? সার্কের সাফল্য এবং সার্কের ব্যর্থতার কারণ। প্রথমে আমরা সার্কের সাফল্য একটু জেনে নেব, এরপর সার্কের ব্যর্থতা। দেখ, ব্যর্থতা সম্পর্কে তার উদ্দেশ্যর মাধ্যমেই বুঝতে পারলি যে যখন সার্কের উদ্দেশ্যগুলো আলোচনা করা হয়েছিল, বা সেই সময় যে সম্পর্কে সার্কের উদ্দেশ্যকে সামনে নিয়ে আসা হয়েছিল, সেই উদ্দেশ্য কিভাবে ছিল
আর বর্তমানে পরিস্থিতি কিভাবে আছে, বা আমরা সবাই তো এখন বড় হয়েছি, আমরা আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে অনেকটা বুঝেছি, অনেকটা জেনেছি। ফলত তোরা নিজে থেকেই বুঝতে পারছো যে এই এশিয়ার যে দেশগুলো বা সার্কের যে অন্তর্ভুক্ত দেশগুলো, এই দেশগুলোর মধ্যে আসলে বাস্তবে কি ধরনের সম্পর্ক আছে। বেশি উদাহরণ দেওয়ার দরকার নেই। বাংলাদেশ, পাকিস্তান আর ভারত, এই ৩ টে দেশের যদি উদাহরণ দেই, তাতেই তোরা বুঝে যাবি যে সার্কের আদতে সাফল্যতা কতটা আছে আর তার ব্যর্থতার কারণগুলো কি, কি। তাই না? তাও আমরা একবার দেখে নেব ভালোভাবে পরিষ্কার করে যে সার্কের উদ্দেশ্যগুলো আসলে কি, সাফল্যতাগুলো কি ছিল এবং তার পাশাপাশি সার্কের ব্যর্থতা। সার্কের সাফলতাগুলো কি, কি ছিল বা সাফল্যগুলো কি, কি ছিল? একটু সংক্ষেপে একটু ডিসকাস করবি। সংক্ষেপে বলতে একটা ছোট্ট ২-৩ লাইনের একটা ভূমিকা, যে সার্কের সম্পর্কে একটু বলবি। যে সার্ক আসলে কি, বা সার্কের আসলে সফলতার পেছনে কি, কি কারণগুলো আছে। যেমন অর্থনৈতিক, যে সাংস্কৃতিক, যে সামাজিক বা কারিগরি এবং বিজ্ঞান চর্চা, সেই বিষয়গুলোকে নিয়ে একটু হালকা করে আলোচনা করবি। দিয়ে তারপরে পয়েন্টটা করবি কি, যে সার্কের সাফল্যগুলি নিম্নে আলোচনা করা হলো। যেমন ১ নম্বর কি, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি। সার্কের তো উদ্দেশ্যতেই বলে দেওয়া হয়েছিল যে সার্কের কাজ, লক্ষ্য উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্য হচ্ছে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি। তার মানে কি? তাদের মধ্যে কোথাও না কোথাও একটা সহযোগিতা তৈরি হবে এবং সেই সময় অবশ্যই যে সার্কের যে দেশগুলো ছিল, সেই দেশগুলোর মধ্যে একটা আঞ্চলিক যে বাণিজ্যিক দিক থেকে, তাদের মধ্যে যে অর্থ প্রযুক্তির দিক থেকে, জল বন্টনের দিক থেকে, আবহাওয়ার পর্যবেক্ষণের দিক থেকে, বন্যা নিয়ন্ত্রণের দিক থেকে, বিভিন্ন দিক থেকে কি হয়, একে অপরকে সহযোগিতা করেছিল। ফলত আমরা সাফল্যের কারণ হিসেবে পারস্পরিক সহযোগিতাকে উল্লেখ করতেই পারি। তোরা একটা উদাহরণ জানিস ভালো করে, যখন পাকিস্তানের সঙ্গে একটু ঝামেলা তৈরি হচ্ছিল, তখন কি করেছিল, যে এই জল সংক্রান্ত, যে জল বন্টন সংক্রান্ত চুক্তি ছিল, ভারত বলে দিয়েছিল যে আমরা এই জল যে বন্টন সংক্রান্ত চুক্তি খুব তাড়াতাড়ি কি করব, ভেঙে ফেলবো বা চুক্তিকে অস্বীকার করব। তেমনটা করে পাকিস্তানকে ভয় দেখানো হয়েছিল। পাকিস্তানের অবস্থা খারাপ হয়ে গেছিল ভয়ে। তো কার কাছে ছুটবে খুঁজে পাচ্ছিল না। তো এই সকল যে বিষয়গুলো, এই চুক্তিগুলো তার মানে কখন হয়েছিল? এই চুক্তিগুলো সবই হয়েছিল এই সার্কের জন্য এবং সার্কের পারস্পরিক সহযোগিতার জন্য। বোঝা গেল? এবং এরকম বহু চুক্তি আছে, যেই চুক্তিগুলোর মাধ্যমে তথ্য প্রযুক্তি বা জল বন্টন বা উপগ্রহ ভিত্তিক মানে তোরা সবাই জানিস, উপগ্রহ মানে কি, স্যাটেলাইট ভিত্তিক, বা আবহাওয়ার পর্যবেক্ষণ সংক্রান্ত, বন্যা নিয়ন্ত্রণের জন্য, কোনো রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণের জন্য, যদি এরকম কোভিডের মতো কোনো সমস্যা তৈরি হয় বা পরিস্থিতি তৈরি হয়, সেজন্য কি রোগ প্রতিরোধের জন্য যৌথ যে কর্মসূচি, এই সমস্ত কর্মসূচি가 কি করেছিল, সার্কের মধ্যে একটা পারস্পরিক সহযোগিতার বৃদ্ধি তৈরি করেছিল। যার জন্য সার্কের সাফল্য হিসেবে বা সার্কের সফলতা হিসেবে পারস্পরিক সহযোগিতাকে আমরা ১ নম্বর পয়েন্ট হিসেবে লিখতেই পারি। এছাড়াও কি, এছাড়া হচ্ছে সাপটা, SAPTA, এর স্বাক্ষর হয়েছিল। কি এর স্বাক্ষরের মাধ্যমে কি হয়েছিল? এর স্বাক্ষরের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলো একে অপরের সঙ্গে বাণিজ্যিক সুবিধা প্রদান করে। দেখ আমরা তো ইউনিট 4 যখন পড়ি, সেখানে কি পড়েছিলাম বলতো? গ্লোবালাইজেশন পড়েছিলাম না? গ্লোবালাইজেশন পড়েছিলাম। এবং গ্লোবালাইজেশনে কি হতো, একে অপরের সঙ্গে বাণিজ্যিক সুবিধা হতো। পুরো বিশ্বকে একটা বাজারে পরিণত করা হয়েছিল, একটা ছাতার নিচে আনা হয়েছিল। ঠিক সেরকম সেই ব্যবস্থা যাতে আরো সুন্দর থাকে, একটা মুক্ত পরিবেশের মধ্যে হয়, তার জন্য এই দেশগুলো নিজেদের মধ্যে বিভিন্ন চুক্তি করেছিল, যাতে বাণিজ্যিক সুবিধা আরো সুন্দর হয়, যাতে নিজেদের মধ্যে আমদানি রপ্তানির ক্ষেত্রে শুল্ক, কোনো রকম ট্যাক্স যে হয়, সেই ট্যাক্সগুলো কম থাকে, শুল্ক কম থাকে এবং নির্দিষ্ট পণ্যের শুল্ক ছাড় পায়। এই সকলগুলোর জন্য একটা তার উদাহরণ হচ্ছে সাপটা। এই সাপটা কবে হয়েছিল? ১৯৯৩ হয়েছিল। তাই এই স্বাক্ষর, এই যে সাপটা স্বাক্ষরের মাধ্যমে আমরা বলতে পারি যে সার্কের সফলতা এই সাপটার মধ্য দিয়ে অনেকটা লক্ষ্য পাচ্ছি, আমরা অনেকটা লক্ষ্য করতে পারছি। ফলত এই সাপটা স্বাক্ষর সার্কের কি করেছিল? সার্কের অনেক সফলতাকে এগিয়ে নিয়ে গেছিল। এই সাপটা ছাড়াও সাপটা ছিল, SAFTA। এই সাপটার মাধ্যমে কি হয়েছিল? এর মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলি আন্তর্দেশীয় যে নিজেদের মধ্যে দেশগুলো, তার মধ্যে বাজার এবং অর্থনৈতিক আদান-প্রদান বাড়ানো হয়েছিল। নিজেদের মধ্যে বিভিন্ন অর্থনৈতিক আদান-প্রদান, কারেন্সি এক্সচেঞ্জ বা অনেক শেয়ার বাজার কিংবা অনেক ধরনের যে ব্যবসা-বাণিজ্যের জন্য যে আদান-প্রদান বা অর্থনৈতিক আদান-প্রদান, সেগুলোকে অনেকটা কি করে বৃদ্ধি ঘটানো হয়েছিল, যাতে নিজেদের মধ্যে একটা কারেন্সি এক্সচেঞ্জের মাধ্যমে অনেক অর্থনৈতিক দিক থেকে অনেকটা এগিয়ে যেতে পারে। ক্লিয়ার হলো? এরপর আমরা কি পয়েন্ট বলতে পারি? আন্তর্জাতিক স্বীকৃতি। আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক যে এই দেশগুলোর সঙ্গে যে একটা চুক্তি হয়েছিল,
বিভিন্ন যেরকম চুক্তি হিসেবে উদাহরণ বলতে পারি ইউএনডিপি। এগুলো তোরা পরবর্তী সময়ে একটু পড়ে নিবি বা যদি মনে রাখতে পারিস ফুল ফর্মটা করবি যদি জানার ইচ্ছে থাকে এখন করবি, নাহলে এতটা প্রয়োজন হবে না তোদের। শর্টগুলো এখন জেনে রাখ, পরবর্তী সময় যদি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে যাস তখন দরকার হবে। তো কিন্তু শর্টেই জেনে রাখবি দরকার হলে। এই চুক্তিকা হয়েছিল, এই চুক্তিকার মাধ্যমে কি হয়েছিল, আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক তারা নিজেদের উপর বৃদ্ধি পেয়েছিল। কোন কোন বিষয়ে বৃদ্ধি পেয়েছিল? এগুলো তারা শিশু কল্যাণ সংক্রান্ত, দারিদ্রতা সংক্রান্ত, যে রিফিউজি যারা ছিল, রিফিউজি বলতে কি, রিফিউজিকে বাংলায় কি বলবে, শরণার্থী, সেই শরণার্থী সংক্রান্ত বা বিভিন্ন ধরনের যে পরিবেশ এবং মাদক নিয়ন্ত্রণ, যে নেশার দ্রব্য বা অস্ত্রশস্ত্র যে পাচার হতো আগে, সেই সকল বিষয়গুলোকে নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের আন্তর্জাতিক চুক্তিগুলো হয়েছিল, যেই চুক্তিগুলোকে সার্কের সমস্ত সদস্য রাষ্ট্ররা কি করেছিল, স্বীকৃতি দিয়েছিল। ফলত এটাকেও আমরা সফলতা বলে ধরতেই পারি যে সেই সময় অনেকটা এই শিশু পাচার বা শিশুদের কল্যাণের জন্য, দারিদ্র দূরীকরণের জন্য, এই শরণার্থীদের সহযোগিতার জন্য অনেক কিছু উপকার হয়েছিল। দ্বিপাক্ষিক চুক্তি, একে অপরের সঙ্গে সুন্দরভাবে আহ, যে একটা দেশের সঙ্গে একটা দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তিগুলো, যেমন ভারত নেপালের সঙ্গে, ভারত পাকিস্তানের সঙ্গে, ভারত বাংলাদেশের সঙ্গে বা অনেকগুলো যে দেশ আছে প্রত্যেকে একে অপরের নিজেদের সঙ্গে এই ধরনের দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল, যাদের মাধ্যমে বিভিন্ন যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর সমাধান হয়েছিল। যেমন উদাহরণ হিসেবে ভারত বাংলাদেশের গঙ্গা নদীর জল বন্টন চুক্তিকে আমরা বলতে পারি। এই দেখ, এখানে ভারত বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর জল বন্টন চুক্তি, এই গঙ্গা নদীর যদি জল বন্টন চুক্তি এখন যদি ভারত বন্ধ করে দেয় না, বাংলাদেশ মানে ছটকাতে থাকবে। তাহলে এই চুক্তিগুলোর জন্য কি হয়েছিল, কোথাও না কোথাও তো ওই দেশগুলো একটু হলেও তো বেঁচে আছে, একটু হলেও উপকার হয়েছে। তার মানে সেইগুলোর দিক থেকে আমরা বলতে পারি যে সার্ক অনেকটা সফলতা পেয়েছে বা অনেকটা সফল হয়েছে। তাহলে এবার উপসংহার একটা করে নিবি। তাহলে কি হলো, যদি আলাদা আলাদা সেপারেট সেপারেট প্রশ্ন হয় যে সার্কের সফলতাগুলি আলোচনা করো, তাহলে এইভাবে 4টা কি 5টা পয়েন্ট দিবি, যে পয়েন্ট দেওয়ার পর একটা উপসংহার করে নিবি। আমি বললাম না যে এই প্রশ্নটা কি হতে পারে, প্রশ্নটা দুভাগে হয়ে যেতে পারে, যে শুধু সার্কের সফলতা করো 4 নাম্বারের, আবার সার্কের সফলতা এবং ব্যর্থতা করো 2+2, এটাও হয়ে যেতে পারে। তাহলে যদি সফলতা চলে আসে তাহলে কি করবি, তার থেকে ভালো একটু আমি 5টা পয়েন্ট করেই রাখি, 5টা পয়েন্ট সঙ্গে একটা উপসংহার রেডি করে রাখ। যদি 2+2 আসে তাহলে 2টো পয়েন্ট এর লিখবো, 2টো পয়েন্ট তার লিখবো, উপসংহার লিখবো, একটা ভূমিকা লিখবো, শেষ। বোঝা গেল? আচ্ছা, সফলতাটা বুঝতে পারলি, এবার ব্যর্থতায় যাবো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সার্কের প্রধান ব্যর্থতা, আশা করছি সার্কের ব্যর্থতা নিয়ে তোদের কাছে আর খুব বেশি আলোচনা করে বোঝাতে হবে না, খুব সংক্ষেপে বললেই তোরা বুঝতে পারবি, তাই না? কারণ আমরা উদ্দেশ্য থেকে এবং বর্তমান যে রাজনীতি, বর্তমান যে আন্তর্জাতিক রাজনীতি, সেখান থেকেই বুঝে গেছি যে সার্কের যে দেশগুলো আছে তাদের মধ্যে কতটা সহযোগিতা মানে তৈরি কাজ করছে, একে অপরের সঙ্গে কিভাবে সম্পর্ক তারা সঙ্গে লিপ্ত আছে, আদৌ আন্তর্জাতিক সম্পর্ক কতটা সুসম্পর্ক আছে, সেটা নিয়ে অনেকেরই আমাদের জানা আছে বর্তমানে, সেটা নিয়ে আর প্রশ্ন উঠানোর দরকার নেই। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই পয়েন্টগুলোকে উল্লেখ করতেই পারি যে দ্বিপাক্ষিক সম্পর্কের দুর্বলতা, এই যে দ্বিপাক্ষিক সম্পর্কগুলো হয়েছিল, যেটাতে বলছি যে অনেক সুবিধা হচ্ছে, অনেক সুবিধা হয়েছে, জলবন জলবন্টন থেকে শুরু করে বা বিভিন্ন নদীর বা যে শরণার্থী বা অনেক বিষয়কে নিয়ে যে চুক্তিগুলো হয়েছিল, সেই চুক্তিগুলোকে মানে আদৌ শক্তিশালী হিসেবে আছে বা শক্ত হয়ে আছে? এগুলো দুর্বল। কখনো একটু ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, ভারত ভয় দেখানোর জন্য বলে দিচ্ছে এই চুক্তি আমি এক্ষুনি বন্ধ করে দেবো, আমি এই চুক্তি মানবো না। কখন বাংলাদেশ ধমকি দিচ্ছে, কখন পাকিস্তান ধমকি দিচ্ছে, কখন ভারত ধমকি দিচ্ছে, কখন শ্রীলঙ্কা ধমকি দিচ্ছে, এইভাবে তো চলছে। কারোরই মধ্যে তো সেরকম একটা স্ট্রং রিলেশনশিপ নেই। তার মানে আমরা কি বলতে পারি, এর সব থেকে একটা বড় ব্যর্থতা সার্কের, সেটা হচ্ছে দ্বিপাক্ষিক যে সম্পর্কের কথা এতদিন বলছিল, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যে এত বড়াই করছিল, তার মধ্যে যথেষ্ট দুর্বলতা আছে। তার জন্য কয়েকটা আমি করে দিয়েছি, উদাহরণ দিয়ে দিয়েছি, তোরা চাইলে উদাহরণগুলো সুন্দর করে পড়ে লিখতে পারিস। উদাহরণ দিলে এই জায়গাটা অনেকটা স্ট্রং হবে। কি যেমন বলেছি, যেমন দেখ, শ্রীলঙ্কার তামিল বিদ্রোহ, বাংলাদেশের যে ভাগীরথী নদীর জলবন্টনকে নিয়ে সমস্যা, পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা ভারতের সঙ্গে, এগুলো থেকে তো বোঝাই যায় যে কেমন সম্পর্ক আছে, দ্বিপাক্ষিক সম্পর্ক। আদৌ কি ভালো সম্পর্ক আছে এই দেশগুলোর মধ্যে? একদমই নেই।
তারপরের পয়েন্ট কি আছে? তারপরের পয়েন্ট আছে দেখ, বিদেশি রাষ্ট্রের কূটনীতি বা বৈদেশিক রাষ্ট্রের কূটনীতি। বিদেশি থেকে লেখার থেকে একটু বৈদেশিক কথাটা উচ্চারণ করলে ভালো লাগবে। তো বৈদেশিক রাষ্ট্রগুলির মধ্যে মানে বৈদেশিক সম্পর্ক, রাষ্ট্রগুলির মধ্যে যে বৈদেশিক সম্পর্ক বা কূটনৈতিক সম্পর্ক, সেই সম্পর্ক নিয়েও কিন্তু যথেষ্ট একটা রয়েছে। বোঝা গেল? কেমন? যেমন আমাদের যে পার্শ্ববর্তী বড়, বড় শক্তিশালী দেশগুলো যেমন চীন, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, এই সকলগুলো কি করছে? এরা কূটনৈতিকভাবে মানে নিজেদের মধ্যে একটা সার্কের যে প্রভাবকে এরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কখনো ভারতের বিরুদ্ধে হচ্ছে, কখনো পাকিস্তানকে সমর্থন করছে, কখনো পাকিস্তানের বিরুদ্ধে হচ্ছে, কখনো ভারতের সমর্থন করছে। এইভাবে এই রাষ্ট্রগুলোর যে কূটনৈতিক সম্পর্কের জন্য অনেক কি হয়েছে দেখা গেছে যে সার্ক কি হয়েছে, সার্ক ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে। সরি, একটু দাঁড়া, স্যার বল। স্যার বলছি যে সাপটার উদ্দেশ্যগুলো কি আসতে পারে? 4 মার্ক। কি বলছো? সাপটার উদ্দেশ্যগুলো 2 বা 4 মার্ক এগুলো কি আসতে পারে? তুই কি দেরিতে জয়েন হলি? না স্যার, প্রথম থেকেই আছে স্যার। তাহলে প্রথম থেকে যদি আছো, এই প্রশ্নটার উত্তর বাকিরা একটু দে তোকে। আমি এতক্ষণ ধরে চিল্লে আমার মানে কাশি শুরু হয়ে গেল, তুই এখন জিজ্ঞেস করতেছ যে আসতে পারে কিনা। যদি না আসতে পারে আমি সাজেশনের মধ্যে দিলাম কেন? আর দ্বিতীয় হচ্ছে এত চিল্লে আমি বুঝিয়ে এত সময় দিয়ে পড়াচ্ছি কেন? নিশ্চয়ই আসতে পারে, ইম্পর্টেন্ট আছে বোন, বুঝতে পারলি? ইম্পর্টেন্ট স্যার আছে, পরীক্ষায় পিপিটিটা আসার সম্ভাবনা আছে, তার জন্যই দিয়েছি আমি। স্যার কে- পিপিটিটা তো বুঝতে পারছি না স্যার। আমি এই কথাটাও বললাম তোদেরকে যে যারা বুঝতে পারছো না ভালো রেকর্ডিং করে করে স্ক্রিনশট করে নেবেন। হ্যাঁ, ভালো করে এখন শুনে বুঝে নে বিষয়গুলোকে। পরবর্তী সময় আমি রেকর্ডিং দিয়ে দেবো, সেখান থেকে স্ক্রিনশট দিয়ে তোরা খাতায় তুলতে চাইলে তুলে নিতে পারিস। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারলাম যে বিদেশি যে রাষ্ট্রগুলো, সে রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের জন্য সার্ক ব্যর্থতা হচ্ছে। এখান থেকে একটা সহজ উদাহরণ দেই। এখন পাকিস্তানের কে সমর্থন করছে কোন দেশ? কোন শক্তিশালী দেশ পাকিস্তানের সমর্থনে আছে? আমেরিকা স্যার। আমেরিকাও আছে, তার পাশাপাশি যুক্তরাষ্ট্র। চীন আছে, তাই না? কিন্তু ভারতের পাশে এই মুহূর্তে কারা আছে? রাশিয়া। রাশিয়া আছে। তাহলে এইখান থেকে কি বোঝা যাচ্ছে যে এই শক্তিধর রাষ্ট্রগুলো কোথাও না কোথাও আমাদের মানে আমাদের ইকে কি করছে, নিয়ন্ত্রণ করছে। এবং যার জন্য এই যে সার্কের যে উদ্দেশ্যগুলো, সেই উদ্দেশ্যগুলো ধীরে ধীরে ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে আস্তে আস্তে তার দুর্বল হয়ে যাচ্ছে। যখন পাকিস্তান যখন চীনকে পাশে পাচ্ছে, আমেরিকাকে পাশে পাচ্ছে, তখন সে নিজেকে অনেক বড় শক্তিশালী মনে করতেছে নিজেকে, তাই না? তার জন্য কি করছে, তার জন্য এই ধরনের যে দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি করতে চাচ্ছে, এই ধরনের চুক্তিকে লঙ্ঘন করতে চাইছে, অনেক সময় টেরারিজম সংক্রান্ত ইসে জড়িয়ে পড়ছে নিজেদেরকে। তাহলে এই বিষয়গুলোর জন্য কি হচ্ছে, সার্ক অনেকটা ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে। এরপর কি, এরপর 3 নম্বর পয়েন্টে কি দিয়েছি, দারিদ্র ও নিরপেক্ষতা। সার্কের উদ্দেশ্য কি ছিল, যে নিজেদের মধ্যে একটা এমনভাবে সম্পর্ক তৈরি হবে, এমন সহযোগিতা তৈরি হবে যাতে এই ধরনের দারিদ্রতা, নিরক্ষরতা বা সামাজিক উন্নয়ন ঘটে। কিন্তু সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সব থেকে একটা বড় জিনিস লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে এই দেশগুলোই সব থেকে বেশি দরিদ্র। যদি মানে দারিদ্র্যর মধ্যে লিস্ট চেক করা হয়, তাহলে দেখবি সার্কভুক্ত যে দেশগুলো আছে তারা হয়তো ফার্স্ট আছে, দারিদ্র্য লাস্টের দিক থেকে, মানে শেষের দিক থেকে এই সার্কভুক্ত দেশগুলোই দেখবি পিছিয়ে আছে। তাহলে ফলত কি হচ্ছে, ফলত এই যে দারিদ্রতা এবং নিরপেক্ষতার জন্য যে একে অপরের সহযোগিতার মানে অঙ্গীকার করেছিল, সহযোগিতার যে একটা প্রতিশ্রুতি দিয়েছিল, তাহলে সে এদের মধ্যে সহযোগিতা সে অর্থে নেই। তার জন্য সার্কের সব থেকে বড় দারিদ্রতা তৈরি হয়েছে এই দেশগুলোর মধ্যেই। এছাড়াও শিক্ষার অভাব, নিরক্ষরতার বিষয়ে কোনো কর্মসূচি এখনো সম্পূর্ণভাবে বাস্তবায়িতই হয়নি। সবাই নিজেরা বড় মানে বড় বড় করে বললে উঠছিল যে আমাদের লক্ষ্য থাকবে এই ধরনের নিরক্ষরতা দূরীকরণ করা বা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া, সমাজের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো। কিন্তু দেখা যাচ্ছে এই দেশে এখনো এই ধরনের কর্মসূচিগুলো সেভাবে বাস্তবায়নই হয়নি। কেউই সেরকম ধরনের ভূমিকা পালন করেনি, কোনো দেশই এগিয়ে আসেনি। আচ্ছা, পরের পয়েন্ট কি আছে, শিশু শ্রম ও নারীর অধিকার লঙ্ঘন। দক্ষিণ এশিয়ার যে দেশগুলো, এই দেশগুলোর মধ্যে শিশু শ্রম সংক্রান্ত যে সমস্যা, সেটা সব থেকে বেশি দেখা যায়। আজকে আমাদের ভারতবর্ষের যদি উদাহরণ দিই, দেখবে যাও অনেক হোটেলে, অনেক চায়ের দোকানে
বিভিন্ন কয়লা খনিতে ছোট ছোট বাচ্চারা যারা স্কুল লাগে, যাদের এখনো পর্যন্ত স্কুলের বয়স কাটেনি, তারা গিয়ে কি করছে, বিভিন্ন এই সমস্ত জায়গাগুলোই শ্রম করছে, অর্থাৎ চাইল্ড লেবার যেটাকে বলা হয়। আমাদের ভারতবর্ষে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, অনেক আইন আছে, কিন্তু তাছাড়াও এই শ্রম মানে শিশু শ্রমকে এখনো পর্যন্ত পুরোপুরিভাবে বন্ধ করতে পারেনি। বিভিন্ন দোকানে বা বিভিন্ন জায়গায় এই ধরনের শ্রমিক প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। এছাড়াও নারী পাচারের যে বিষয়, এটা তো প্রতিটা দেশের মধ্যে এখন একটা সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, নারী পাচার, বা ফলত এটাও একটা ব্যর্থতার কারণ। এবং সবথেকে ব্যর্থতার কারণ ভারতের প্রভাব এবং ক্ষমতার ভীতি। দেখো, এই যে সদস্য রাষ্ট্রগুলো, যারা সদস্য রাষ্ট্র আছে, সার্কের অন্তর্ভুক্ত সদস্য রাষ্ট্র, তারা কিন্তু তাদের মধ্যে থেকে সবথেকে বেশি প্রভাবশালীকে, তাদের মধ্যে সবথেকে প্রভাবশালী কিন্তু ভারত। সেই কারণে বাকি যে সদস্য রাষ্ট্রগুলো আছে, তারা কি করছে, নিজেদের মধ্যে দূরত্ব বজায় করে নিচ্ছে, সার্ক থেকে দূরত্ব বজায় করে নিচ্ছে। ভারত যা সার্কের বৃহত্তম রাষ্ট্র, তার প্রভাবে অন্য সদস্য রাষ্ট্রের মধ্যে উদ্বেগ তৈরি করেছে, যেমন পাকিস্তান, বাংলাদেশ, এদের মধ্যে। ভারতের ক্ষমতা প্রকাশের চেষ্টা হলেও অন্যান্য দেশগুলো ভারতের কাছ থেকে কি করছে, দূরত্ব বজায় রাখছে, যার ফলে সার্কের অভ্যন্তরীণ পরিবেশ পূর্ণ সমন্বয় ঠিকভাবে ঘটেনি। তাহলে এটাও একটা আমরা বড় ব্যর্থতার কারণ বলতে পারি। বাস এই 5টা পয়েন্ট করবে এবং কি করবে, শেষে একটা উপসংহার করে অ্যান্সারটাকে শেষ করবে। অ্যান্সারটা কিভাবে উপস্থাপন করবে বললাম, সবার প্রথম তাহলে তোমরা কি দেবে, সবার প্রথম দেবে একটা ছোট্ট করে ভূমিকা, তারপর কি হবে, তারপর হবে তার ব্যর্থতা, তারপর একটা উপসংহার দেওয়া হবে, অ্যান্সারটাকে শেষ করবে। তাহলে এই হচ্ছে 4 নাম্বার একটা ছোট্ট অ্যান্সার, যেটা খুব সহজ সরলভাবে আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এবার তোমরা বলো কার কি সমস্যা আছে। আচ্ছা, আজকের ক্লাসে সাধারণত আমরা আলোচনা করলাম সার্কের গঠন, সার্কের উদ্দেশ্য, সার্কের সাফল্য এবং সার্কের ব্যর্থতার কারণ। পরের ক্লাসে আমরা ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা বা তার কার্যাবলী, এই সমস্ত বিষয়গুলো কভার করে দেবো। তোমাদের জন্য খুব দ্রুত ভিডিও আনা হবে এবং তোমরা সেখান থেকে কভার করে নিও। ভিডিওগুলোকে সম্পূর্ণ তোমরা ভালোভাবে একটু দেখবে। এছাড়াও তোমরা যারা নতুন আছো, যারা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও, লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেই লিঙ্কের মাধ্যমে আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। আজকের ভিডিও আপাতত এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের লাইভ ক্লাসে।